ভারত স্বৈরাচারকে আশ্রয় দিয়ে মানুষের বিরাট ভাজন হলে বিএনপির কিছু করার নেই। সংস্কারে বাধার কারণে নির্বাচন ক্ষতিগ্রস্ত হলে করতে হবে জবাবদিহি। যুক্তরাষ্ট্র থেকে ফিরে তাহের। ফেব্রুয়ারিতে ভোটের আগে জুলাই সনদের আইনি ভিত্তি চায় জামায়াত। দেশের জন্য সুষ্ঠু নির্বাচন আয়োজনকে জীবনের শেষ সুযোগ হিসেবে দেখছেন সিইসি নাসির উদ্দিন। সুন্দর ভোট আয়োজনে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা কামনা। দল হিসেবে আওয়ামী লীগের বিচারে তদন্ত শুরু। কর্মকর্তা নিয়োগ দিলেন ট্রাইব্যুনাল। নতুন বিধানে অভিযোগ গঠন হলে অযোগ্য হবেন নির্বাচন ও সরকারি পদে। এবং ৫ বছর পর বাংলাদেশ তুরস্ক পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। সামরিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারে আলোচনা। ভারত স্বৈরাচারকে আশ্রয় দিয়ে দেশের মানুষের বিরাট ভাজন হলে বিএনপির কিছু করার নেই। দেশের মানুষের পাশে থাকবেন তারা। বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, ক্ষমতায় গেলে দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে কূটনীতি সাজাবে তার দল। ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়ার ঘোষণায় সরকারের ওপর মানুষের সন্দেহ অনেকটা কমেছে জানিয়ে তারেক রহমান বলেন, নির্বাচনী দায়িত্ব পালনের ওপরই নির্ভর করছে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির সম্পর্কের শীতলতা উষ্ণতা। ১৫.৫ বছরের দুঃশাসনে অতিষ্ঠ ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারের। ২৪-এর ৫ই আগস্ট স্বৈরাচার তকমা নিয়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। তাকে আশ্রয় দেয় ভারত। এরপর থেকেই বাংলাদেশ ভারত দূরত্ব বাড়তে থাকে। উষ্ণতা থেকে শীতলতায় নেমে আসে প্রতিবেশী দেশটির সঙ্গে সম্পর্ক। প্রায় ২ দশক পর গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দেশের জনগণ যে সিদ্ধান্ত নেবে তার পাশেই থাকবে বিএনপি। ভারত স্বৈরাচারকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরাগভাজন হয়েছে মন্তব্য করে বিবিসি বাংলাকে তিনি বলেন, সম্পর্কের শীতলতায় কিছু করার নেই বিএনপির। কাঁটাতারে কোনো বাংলাদেশি ঝুলে থাকুক তা চান না জানিয়ে তারেক রহমান বলেন, অভিন্ন নদীর ন্যায্য হিসাব বুঝিয়ে দিতে হবে বাংলাদেশকে। সংস্কারে বাধার কারণে নির্বাচন ক্ষতিগ্রস্ত হলে জবাবদিহি করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সকালে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া ভোট হলে সংকট বাড়বে। অন্যদিকে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হয়ে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। মঙ্গলবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান দলীয় নেতাকর্মীরা। প্রায় ২ সপ্তাহের বেশি সময় পর দেশে ফিরে সাংবাদিকদের মুখোমুখি হন তাহের। বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, তবে জুলাই সনদ বাস্তবায়ন না করে ভোট হলে বাড়বে সংকট। ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে কোনো সংকট দেখি না, কিন্তু ফেব্রুয়ারি নির্বাচন আগে কতিপয় বিষয়ে আমাদের সমাধান হওয়া অত্যন্ত জরুরি। ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে, তার আগে অতি অল্প সময়ের ব্যবধানে সংস্কারের ব্যাপারে যে ঐকমত্য হয়েছে সেগুলোকে আইনি ভিত্তি দিয়ে সংস্কারের ভিত্তিতেই নির্বাচন হতে হবে। এটা খুব পরিষ্কার। যারা সংস্কার বাস্তবায়নে বাধা দিচ্ছেন অথবা সংস্কার বাস্তবায়ন করতে গিয়ে সরকারের পক্ষ থেকে যে ডিলে করা হচ্ছে, কোনো কারণে নির্বাচন যদি ক্ষতিগ্রস্ত হয় তাদেরকে জাতির কাছে এই দায়িত্ব নিয়ে জবাবদিহি করতে হবে। জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে রাজধানীর বসুন্ধরায় তার ব্যক্তিগত কার্যালয়ে যান জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার জানান, ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে সহযোগিতা করবে জাতিসংঘ। বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন স্বচ্ছ, নিরপেক্ষ, ক্রেডিবল একটা ইলেকশন হওয়ার ব্যাপারে ওনারা আশাবাদী এবং সে ব্যাপারে জামাত ইসলামীর যে প্রচেষ্টা, ভূমিকা, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। আমাদের রিফর্ম, আমাদের জুলাই চার্টার, এগুলোর মধ্য দিয়ে একটা ন্যাশনাল কনসেনসাস তৈরি হলে নির্বাচনটা যে নিরপেক্ষ হতে পারে সে ব্যাপারে সুন্দর মত বিনিময় হয়েছে। এছাড়া রোহিঙ্গা সংকট সহ দেশের বিভিন্ন সমস্যা সমাধানে দুপক্ষের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয় বলে জানান জামায়াত সেক্রেটারি জেনারেল। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। দেশের জন্য সুষ্ঠু ভোট আয়োজনকে জীবনের শেষ সুযোগ হিসেবে দেখছেন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন। এজন্য সবার সহযোগিতা কামনা করেন তিনি। সকালে বিশেষজ্ঞ এবং নারী নেত্রীদের সঙ্গে নির্বাচনী সংলাপে সিএসি বলেন, জাতিকে সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দিতে ইসি বদ্ধপরিকর।
এ সময় রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চান নাসির উদ্দিন। এদিন সংলাপে নির্বাচন কমিশনের সাবেক 15 কর্মকর্তাকে আমন্ত্রণ জানানো হলেও অংশ নেন 11 জন। এ সময় সিইসি বলেন, উপস্থিতি কম হলেও কোয়ালিটি পার্টিসিপেন্ট থেকে অভিজ্ঞতা নিয়ে নির্বাচনের পরিকল্পনা সাজাতে চান তিনি। আমার কমিটমেন্টও তাই, আমার পুরা ইসি কমিটমেন্টও তাই, একটা সুন্দর গ্রহণযোগ্য স্বচ্ছ একটা নির্বাচন জাতিকে উপহার দেওয়া। এখানে সবার সহযোগিতা লাগবে। 21 লক্ষের অধিক মৃত ভোটার আইডেন্টিফাই করে বাদ দিয়েছি। আমরা প্রায় 45 লক্ষের কাছাকাছি যা এলিজিবল ভোটার, যারা তালিকাভুক্ত ছিল না তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে আমরা এখন ভোটার করেছি। অনেক মহিলা লেফট আউট ছিল, এই মহিলাদেরকে আমরা এখানে ইনক্লুড করেছি। এই মুহূর্তে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। সরাসরি যাচ্ছি তার কাছে। নির্বাচন বিশেষজ্ঞদের সাথে সংলাপে বসেছে নির্বাচন কমিশন, কারণ গত 3 দিন ধরেই এই সংলাপ চলছে নির্বাচনকে সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ করতে অংশীজনদের পরামর্শ নিতে চায় এবং এই পরামর্শেরই অংশ হিসেবে আসলে সংলাপ চলছে। টানা 3য় দিনের মতো আজ সংলাপ চলছে। যেহেতু নির্বাচন বিশেষজ্ঞ হিসেবে আসলে নির্বাচন কমিশন দেখছেন, যারা নির্বাচনের কর্মকর্তা ছিলেন, নির্বাচন কমিশনের সাবেক কর্মকর্তা, তাদেরকেই মূলত তারা নির্বাচন বিশেষজ্ঞ হিসেবে দেখছেন। কারণ কমিশন মনে করছে যে তারা নির্বাচনের সাথে সরাসরি সম্পৃক্ত ছিল এবং মাঠ পর্যায়ে কাজ করেছে এবং নির্বাচন কিভাবে ম্যানিপুলেট হতে পারে, অর্থাৎ কারচুপি হতে পারে, সেই অভিজ্ঞতাও তারা জানতে চান এসব কর্মকর্তাদের কাছ থেকে। কারণ যে আগামী যে জাতীয় নির্বাচন, সেই নির্বাচন যাতে কারচুপির হাত থেকে রক্ষা করতে পারে এবং সুষ্ঠু সুন্দর একটি ভোট উপহার দিতে পারে দেশ জাতিকে, এরই অংশ হিসেবে মূলত তারা সাবেক যে নির্বাচন কমিশনের যে কর্মকর্তারা রয়েছেন তাদেরকে আসলে মূলত ডেকেছে নির্বাচন কমিশন। আজকে 15 জনকে আমন্ত্রণ জানালেও আজ কিন্তু এসেছে মাত্র 11 জন উপস্থিত হয়েছেন। বিকেলে নারী নেত্রীদের সাথে করবেন। আসলে তারা পরামর্শ দিচ্ছেন। যারা সাবেক নির্বাচন কর্মকর্তারা রয়েছেন, কেউ বলছেন যে বিগত যে 3টি নির্বাচনে যারা নির্বাচনে দায়িত্ব পালন করেছেন তারা যাতে এবারে নির্বাচনে তাদেরকে ভোটের কাছ থেকে তাদেরকে দূরে সরিয়ে রাখা হয়। একই সাথে কেউ কেউ বলছেন যে যেসব বড় জেলা রয়েছে সেখানে একাধিক রিটার্নিং কর্মকর্তা দেওয়ার এবং যে প্রচারণার সময়, অর্থাৎ তফসিলের সময় আরও বৃদ্ধি করার জন্য, মানে তফসিল থেকে ভোটের যে সময় আছে সেই সময়টু বের করার, মানে পার্থক্য একটু বাড়ানোর জন্য এরকম নানা পরামর্শ দিচ্ছে নির্বাচন কমিশনকে। এবং নির্বাচন কমিশন আসলে এইসব অংশীজনদের পরামর্শগুলো শুনছেন এবং তারা আমলে নেবেন এবং আগামী জাতীয় নির্বাচনকে সুষ্ঠু করার লক্ষ্যে এইসব পরামর্শ হয়তো তাদের কাজে লাগাতে পারেন। এই ছিল এখানকার আমার সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম আগারগাঁও নির্বাচন ভবনে। 5 বছর পর পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে বসেছে বাংলাদেশ ও তুরস্ক। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠক শুরু হয়। ঢাকার পক্ষে নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। আঙ্কারার নেতৃত্বে আছেন সফররত উপপররাষ্ট্রমন্ত্রী বেরিস একিনচি। বৈঠকে দুই দেশের সম্পর্ক, আঞ্চলিক পরিস্থিতি এবং আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে আলোচনার কথা রয়েছে। এছাড়া প্রতিরক্ষা ও নিরাপত্তা ইস্যু থাকতে পারে আলোচনার কেন্দ্রবিন্দুতে। আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন ফোরামে একে অপরকে সমর্থন দেয়া সহ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আঙ্কারার রাজনৈতিক ও মানবিক সহযোগিতার আহ্বান জানাবে ঢাকা। এই মুহূর্তে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আছেন সহকর্মী শাতিলা শারমিন। সরাসরি যাচ্ছি তার কাছে। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এখনো পররাষ্ট্র সচিব পর্যায়ে যে দ্বিপাক্ষিক বৈঠক সেটি চলমান রয়েছে। আমরা আগেই জানিয়েছিলাম, আবারও জানাচ্ছি, সেটি হচ্ছে তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী সফররত, তিনি নেতৃত্ব দিচ্ছেন এই বৈঠকে। আর বাংলাদেশের পক্ষ থেকে নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। এবং উপপররাষ্ট্রমন্ত্রী তিনি যে দুদিনের সফরে ঢাকায় অবস্থান করছেন, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি কিন্তু এই ফরেন অফিস কনসালটেশন দুই দেশের পক্ষ থেকে, যেটি এফওসি
এফওসি বলে আমরা জানি, এবং এই এফওসিটা গত 5 বছর, অর্থাৎ 5 বছর এফওসি হয়নি, 5 বছর পরে কিন্তু এই এফওসিটি হচ্ছে বাংলাদেশের সঙ্গে তুরস্কের বন্ধুত্বের এটি ৪র্থতম ফরেন অফিস কনসালটেশন। আমরা আগে জানিয়েছিলাম বেশ কিছু বিষয় এই বৈঠকে আসলে চলে আসতে পারে সামনে। পররাষ্ট্র দফতর থেকে যে তথ্যগুলো আমরা সংগ্রহ করতে পেরেছি তাতে আমরা জানতে পেরেছি একটি বড় বিষয় থাকছে হচ্ছে বাণিজ্য সম্প্রসারণ, অর্থাৎ তুরস্কের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সম্প্রসারণের ইস্যুটি কিন্তু বাংলাদেশের জন্য একটি বড় ইস্যু বলে তারা মনে করছেন। এছাড়া রয়েছে রোহিঙ্গা সমস্যা, অর্থাৎ তুরস্ক যেহেতু প্রতিনিধিত্বশালী এবং শক্তিশালী ইসলামী রাষ্ট্র, সেহেতু তুরস্কের একটি বড় ভূমিকা আশা করে বাংলাদেশ এই রোহিঙ্গা সমস্যা সমাধান, অর্থাৎ রোহিঙ্গা প্রত্যাবর্ষণে। এবং শুধু রোহিঙ্গা প্রত্যাবর্ষণে রাজনৈতিক সমাধান না, তুরস্কের কাছ থেকে এক ধরনের মানবিক এবং আর্থিক সহায়তার কিন্তু আহ্বান জানাবে বাংলাদেশ, তেমনটি আমরা জানতে পেরেছি। আসলে ভিতরে কি ধরনের আলোচনা হচ্ছে দুপক্ষের, সেটি তাদের যৌথ বিবৃতি অথবা যৌথভাবে কোনো সংবাদ সম্মেলন অথবা গণমাধ্যমের সঙ্গে কথা না বললে আসলে জানা যাবে না যে আসলে কি ধরনের আলোচনা হচ্ছে। সাধারণত এই দাপ্তরিক যে বৈঠকগুলো, এই দাপ্তরিক বৈঠকগুলোতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়, পরবর্তী সম্পর্ক কি ধরনের হবে সেগুলো নিয়ে আলোচনা হয়, তার এক ধরনের ফলাফল আমরা পরবর্তী বছরগুলোতে দেখতে পাই। তো আশা করা যাচ্ছে বাংলাদেশ এবং তুরস্কের সাম্প্রতিক বছরগুলোতে যে ধরনের সম্পর্ক উন্নয়ন হয়েছে সেই সম্পর্কের আরও কিছুটা উন্নতি এই এফওসির মাধ্যমে ঘটবে। সরাসরি যুক্ত ছিলাম রাষ্ট্রীয় অতিথি ভবনে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কথা বলছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, সরাসরি যাচ্ছে সেখানে। প্রত্যেকটাই কাজে লাগবে, কারণ আদালতে যখন সাক্ষীরা তাদের বক্তব্য দিয়েছেন, দলের ইনভলভমেন্টের ব্যাপারে বলেছেন, এগুলো জুডিশিয়াল ডকুমেন্ট হয়ে গেছে। সুতরাং ভবিষ্যতে দলের বিরুদ্ধে যে তদন্ত হবে, দলের বিরুদ্ধে যে সমস্ত সাক্ষ্য প্রমাণ আসবে, তার মধ্যে বিদ্যমান যে সমস্ত সাক্ষ্য ইতিমধ্যে হয়ে গেছে যেগুলো, সেই সাক্ষ্য প্রমাণগুলো অন্যতম এভিডেন্স হিসেবে গণ্য হবে। তদন্তে কোন কোন ক্রাইটেরিয়াগুলো ধরে আপনারা আগাবে? আইনের মধ্যে যেভাবে আছে সেভাবেই আগাবে, এবং এটা যখন তদন্ত প্রক্রিয়া আরো সামনে আগাবে তখন হয়তো আরো বিস্তারিত আপনাদের বিচার চলাকালীন আইন সংশোধন, এটা কি বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে পারে কিনা দেশীয় এবং কোনো সুযোগ নেই, কারণ আওয়ামী লীগের দল হিসাবে বিচার প্রক্রিয়া চলমান নাই। বিচার প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় যদি কোনো আইন সংশোধন হয়, যেটা বলতে চেয়েছেন, যেমন ধরেন একজন ব্যক্তির বিচার চলমান আছে, সেই ব্যক্তির বিচারকে প্রভাবিত করতে পারে এমন কোনো বিষয় সংশোধন হলে তখন আপনি প্রশ্ন তুলতে পারেন। কিন্তু এইখানে যে আইনটা সংশোধন করা হয়েছে বা যা কিছু করা হয়েছে সেই আইনটা এখনো প্রয়োগযোগ্য হয়নি। মানে আপনি কি ওই নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে বলছেন, সেটা হতেই পারে, সেটা কোনো প্রভাব পড়বে না, ন্যায় বিচারের পরিপন্থীও হবে না, কারণ ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্ট 1973 এটা সংবিধান দ্বারা প্রোটেক্টেড একটা আইন। সুতরাং এই আইনের রেট্রোস্পেক্টিভ ইফেক্ট আছে, এবং রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দেয়াটাকে আবার সংবিধান সম্মত করা হয়েছে। সুতরাং এটা সব কিছুই বৈধ বলে গণ্য হবে, এটাকে আদালতে চ্যালেঞ্জও করা যাবে না। একটা প্রশ্ন, সেটা হচ্ছে দল হিসেবে বিচারের ক্ষেত্রে সাজাটা কতটুকু? সাজার ব্যাপারে আইনে বলা হয়েছে, সাজা তো দলকে তো আর সাজা দেওয়া যাবে না, কিন্তু দলকে কি ধরনের সাজা দেওয়া যাবে সেটা কিন্তু আইনে বলা আছে, যে তাকে দলকে নিষিদ্ধ করা বা অন্য কোনো প্রক্রিয়ায় সাজা দেওয়ার বিষয়গুলো, সেগুলো প্রপার্টি সিজ করা, তখন বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আমরা দেখেছিলাম যে গণভবনে যে মিটিং হয়েছিল 14 দলের, সেখানে সব রাজনৈতিক দলই ছিল, আওয়ামী লীগ 14 দল ছিল, তাদের ক্ষেত্রে কি হবে? শুধু আওয়ামী লীগ নাকি সব দলই হবে? এই মুহূর্তে দল হিসাবে আওয়ামী লীগের ব্যাপারেই শুরু হয়েছে। ক্রমান্বয়ে তদন্ত যখন আরও আগাবে, তখন যদি প্রয়োজন মনে হয় যে আরও কোনো দলও এর সাথে ইনভলভড আছে এবং তাদের ব্যাপারেও তদন্ত হওয়া দরকার, তাহলে আমাদের তদন্ত সংস্থা সেই অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। সপ্তাহ তো আর 2 দিন আছে, ঘুমের যে বিষয়টা বলছিলেন প্রতিবেদন দাখিল, সেই বিষয়ে আমরা যেটা বলেছি যে আরও বেশ কয়েকটি তদন্ত রিপোর্ট দাখিল হবে, আমরা আশা করছি এই সপ্তাহের মধ্যেই হবে। বগি লাইনচ্যুত হয়ে 2.5 ঘন্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। সোমবার রাতে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আন্তনগর ট্রেন উদয়ন এক্সপ্রেসের 2টি বগি মঙ্গলবার সকালে সিলেটের মোগরাবাজার স্টেশনের কাছে লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে তাৎক্ষণিকভাবে একটি লাইন সচল করায় 2.5 ঘন্টা পর রেল যোগাযোগ চালু হয়। যে লাইনে ট্রেনটি থামার কথা সেখানে না থেমে চালিয়ে যাওয়ায় দুর্ঘটনা ঘটে বলে জানান স্টেশন মাস্টার।
গাড়ি তো যেটা উদয়ন এটা থামার কথা, এখানে না থামিয়ে আর সামনে চলে গেছে, যাইয়া ফল্টে পড়ে গেছে। এখানে বড় ধরনের কোনো দুর্ঘটনা আহত হয়নি। ইতিমধ্যে তদন্ত কমিটি করা হয়েছে রেলওয়ে থেকে, এবং তারা এটা কি কারণে দুর্ঘটনা ঘটলো বা ভবিষ্যতে এড়ানো যায় সেই বিষয়গুলো তারা ফাইন্ড আউট করে সুপারিশ করবে। উচ্চ হারে মূল্যস্ফীতি থাকার পরও 2025-26 অর্থ বছরে বাংলাদেশের প্রকৃত জিডিপির প্রবৃদ্ধি 4.8% দাঁড়াবে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক, যা 2026-27 অর্থ বছরে বেড়ে দাঁড়াবে 6.3%। মঙ্গলবার দক্ষিণ এশিয়ার উন্নয়ন বাংলাদেশ প্রেক্ষাপট বিষয়ক বিশ্বব্যাংকের সেমিনারে এ তথ্য তুলে ধরে সংস্থাটি। এতে বলা হয়, রাজনৈতিক অস্থিরতার কারণে দেশে বেসরকারি বিনিয়োগ কমেছে, একই অবস্থা সরকারি বিনিয়োগেও। অন্যদিকে কয়েক মাস ধরে মূল্যস্ফীতি কমে আগস্টে দাঁড়িয়েছে 8.3%। এর মধ্যে খাদ্যে মূল্যস্ফীতি 13.8% থেকে 7.6% নেমেছে। এছাড়া গত অর্থ বছরে জাতীয় দরিদ্রের হার বেড়ে 21.2% দাঁড়িয়েছে বলেও জানায় সংস্থাটি। ট্রাম্পের শুল্ক নীতির ফলে মার্কিন বাজারে সৃষ্ট মন্দা পরিস্থিতিতে সংকটের মুখে পড়েছে বাংলাদেশের তৈরি পোশাক খাত। গত 2 মাসে যুক্তরাষ্ট্রে প্রায় $1.5 বিলিয়ন পণ্য রফতানি হলেও কমছে সার্বিক রফতানি আয়। এমনকি তুলনামূলক কম মূল্যে ক্রয়াদেশ নিতে ক্রেতারা চাপ দিচ্ছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বিজিএমই এর তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরের প্রথম 3 মাসে 9.97 বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ স্প্রিং মৌসুমের ঠিক আগেই ট্রাম্প প্রশাসন নতুন শুল্ক হার আরোপ করায় সংকট সৃষ্টি হয়েছে বলে অভিযোগ বিজিএমই এর। ডিসেম্বরে আপনার ক্রিসমাস ডে আছে, ব্ল্যাক ফ্রাইডে, নিউ ইয়ার, ওই ক্ষেত্রে গিয়ে আমাদের কোয়ান্টিটিটা অনেক বড় অংশে আমরা কিন্তু কাজ করি, যার জন্য আমরা এই ট্যারিফের কারণে কিন্তু আমরা অর্ডারটা ধরতে পারি না। এই ক্রাইসিসের কারণে এক্সপোর্টের ভলিউমগুলো একটু কমার প্রক্রিয়া চলছে। শুল্ক জটিলতায় বিদেশি বায়ার প্রতিষ্ঠানগুলো পণ্যের বাড়তি দাম তো দিচ্ছে না, বরং আরো কম মূল্যে পণ্যের অর্ডার নিতে চাপ প্রয়োগ করায় এ প্রবৃদ্ধি ধরে রাখা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে। 20% ট্যারিফ, তুমি 10% পার্টিসিপেট করো, আমি 10% করবো, কিন্তু আমার দ্বারা তো সেটা সম্ভব হচ্ছে না। সেটা স্টোর থেকে যদি ট্যাগ চেঞ্জ করা না হয়, প্রাইস চেঞ্জ না করে, তাহলে তো আমার দ্বারা তো সম্ভব না সেটা। তবে সংকট উত্তরণে দেশের বন্দর অফডক ট্যারিফ যেমন কমাতে হবে, তেমনি প্রণোদনা এবং নীতি সহায়তার কথা বলছেন ব্যবসায়ী নেতারা। ব্যাংকের থেকে স্বল্প সুদের ঋণের ব্যবস্থা করে আমরা যদি এই ব্যবসাটাকে অন্তত এই ক্রান্তিকালটাকে অতিক্রম করতে পারি, তখন আমরা আবার হয়তো ঘুরে দাঁড়াতে পারবো। 2024-25 অর্থ বছরে 39.34 বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছিল বাংলাদেশ। ইউরোপ আমেরিকার মতো প্রচলিত বাজারগুলিতে যেমন রপ্তানি আয় বাড়াতে হবে, ঠিক তেমনি সংকট থেকে উত্তরণের জন্য অপ্রচলিত বাজার কিংবা দেশগুলিতেও সৃষ্টি করতে হবে তৈরি পোশাক খাতের নতুন বাজার, এমনটি বলছেন গার্মেন্টস ব্যবসায়ীরা। চট্টগ্রামের বায়েজিদ শিল্পাঞ্চল থেকে কমল দে, সময় সংবাদ। বিসিবিতে চলছে নবনির্বাচিত পরিচালনা পর্ষদের প্রথম সভা। এজেন্ডায় রয়েছে বিভাগ বন্টন, আসন্ন বিপিএল সহ বেশ কিছু বিষয়। এই মুহূর্তে মিরপুরে আছেন রিপোর্টার সাব্বির মিথুন, সরাসরি যাচ্ছি তার কাছে। করছি বিসিবিতে, এবং এখানে নবনির্বাহী যে নতুন যে নির্বাচিত যে কমিটি রয়েছে, সেই কমিটির প্রথম অনানুষ্ঠানিক বৈঠক এখানে অনুষ্ঠিত হচ্ছে। আসিফ আকবর, যিনি আসলে গায়ক, সেই আসিফ আকবর দেশের বাইরে অবস্থান করার জন্য তিনি সশরীরে উপস্থিত হতে পারেননি। তাছাড়া কিন্তু আসলে 24 জনের যে কমিটি গতকালকে আসলে বাছাই করা হয়েছে বা নির্বাচিত হয়েছে, সেই কমিটির 23 জন সদস্যই আসলে এখানে উপস্থিত রয়েছেন। এবং বেলা 12টা নাগাদ যে বৈঠক শুরু হয়েছে, সেই বৈঠক হয়তো আরও কয়েক ঘন্টা চলবে। এবং এখানে হয়তো কার্যনির্বাহী যে বিভাগগুলো রয়েছে, অর্থাৎ আপনি যেমনটা জানেন, পুরনো বিসিবির যে কমিটিটা ছিল, সেই কমিটির অনেক সদস্যই, অনেক বড় বড় ব্যক্তিত্ব এই কমিটিতে না থাকায় বড় বড় যে ডিপার্টমেন্টগুলো রয়েছে, অর্থাৎ অফ থেকে শুরু করে গ্রাউন্ডস কিংবা আম্পায়ার্স কমিটি, এই সব বিষয়গুলো কিন্তু বন্টনের একটা বিষয় রয়েছে। এবং বর্তমান কমিটিতে কিন্তু অধিকাংশ পরিচালকই নতুন, যার কারণে আসলে এই বিভাগগুলো আসলে কার অধীনে কোন বিভাগটা যাবে সেটাও একটা আলোচনার বিষয়। এই বৈঠকে আসলে সেখান থেকে একটা সিদ্ধান্ত আসতে পারে। তবে সন্ধ্যা 6টা নাগাদ কিন্তু বিসিবির আরও একটা অনানুষ্ঠানিক একটা গেট টুগেদার রয়েছে, যেটা আসলে গুলশানে। সেখানে হয়তো নবনির্বাচিত পরিচালকরা হয়তো একটা নৈশভোজে অংশগ্রহণ করবে। সব মিলিয়ে আসলে নবনির্বাচিত গতকালকে আসলে যে কমিটিটা বাছাই করা হয়েছে, সেই কমিটির জন্য একটা ব্যস্ত সময় অপেক্ষা করছে। এই বৈঠক থেকেও হয়তো সেখান থেকে বড় কিছু সিদ্ধান্ত আসতে পারে। আমার কাছে বিসিবির নবনির্বাচিত কমিটির বৈঠক নিয়ে এখন পর্যন্ত এখান থেকে এই ছিল সব শেষ।
সরাসরি যুক্ত ছিলাম বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ভারত স্বৈরাচারকে আশ্রয় দিয়ে মানুষের বিরাগ ভাজন হলে বিএনপির কিছু করার নেই। সংস্কারে বাধার কারণে নির্বাচন ক্ষতিগ্রস্ত হলে করতে হবে জবাবদিহি। যুক্তরাষ্ট্র থেকে ফিরে তাহের। ফেব্রুয়ারিতে ভোটের আগে জুলাই সনদের আইনি ভিত্তি চায় জামায়াত। এবং দল হিসেবে আওয়ামী লীগের বিচারে তদন্ত শুরু। কর্মকর্তা নিয়োগ দিলেন প্রসিকিউশন। নতুন বিধানে অভিযোগ গঠন হলে অযোগ্য হবেন নির্বাচন ও সরকারি পদে।